সবার মাথা অন্য জায়গায় আছে, মাথা অন্য জায়গায়, মুখে বেরোচ্ছে অন্যজন। না, এখানে একটা বিষয় আমি একটা ন্যারেটিভ দ্বারা করানো হয় যে মাথা এক জায়গায় মুখ আরেক জায়গায়। মাথা তো অবশ্যই অন্য জায়গায় আছে। না, তাছাড়া আন্দোলনে কি ছিল ডক্টর ইউনূস? না, সাফারার তো অনেকেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, টক শোতে হাসনাত আব্দুল্লাহকে খোসা মেরে এবার ফেসে গেলেন পাপিয়া। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমি শেষ করি। ডক্টর ইউনূস আসলো কি? আচ্ছা, একটু শুনে নেই। দেশটা ছিল হচ্ছে আপনার যারা রাষ্ট্রের সুবিধাভোগী রাজনীতিবিদদের হাতে, কিন্তু রাষ্ট্র ছিল না। এটা হচ্ছে ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছিল, মিডিয়ার হাতে চলে গিয়েছিল, এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের হাতে চলে গিয়েছিল। তো এখন আপনার অ্যাডমিনিস্ট্রেশন গত 15 বছর ধরে আপনার হচ্ছে একটা ফেয়ার ইলেকশন দিতে পারে নাই। মিডনাইট ইলেকশন হচ্ছে হতা, যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমি ভার্সেস ডামি ইলেকশন করেছে। আপনি দেখেন তো গত 15 বছরে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো একজন অফিসারকে আপনি দেখছেন যে চাকরি থেকে পদত্যাগ করতে, যে না আমি এই ইলেকশনে হচ্ছে দায়িত্ব পালন করব না? আপনি গত 15 বছরে একটা পদত্যাগের ঘটনা দেখান তো যে নিজে পদত্যাগ করেছে, যে না আমি সরকারি অন্যায্য, আমাকে যে আমাকে ক্রসফায়ার করতে বলছে, আমাকে গুম করতে বলছে, না গুম করতে বলছে, আমি হচ্ছে পদত্যাগ করব। একটা এক্সাম্পল নাই। 5 আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতা রাস্তার মধ্যে মারা যাচ্ছিল, সরকার যে হেলিকপ্টার থেকে হচ্ছে গুলি চালিয়ে ছাত্র হত্যা করছিল, সেটার প্রতিবাদে কি সচিবালয় থেকে দেখেছেন যে কেউ হচ্ছে সচিবালয় থেকে নেমে এসছে যে এই সরকারের আমরা চাকরি করব না, এই সরকারের ফেসিস সরকারের আমরা আর হচ্ছে কোনো আদেশ মানব না? আপনি কিন্তু একটা এক্সাম্পল দেখবেন না। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পরপরই দেখবেন ওই প্রশাসনটাই আবার হয়ে গিয়েছে গণঅভ্যুত্থানপন্থী সরকারের হচ্ছে আপনার সবাই বঞ্চিত, সবাই গণহারে বঞ্চিত। আপনি দেখবেন যে প্রশাসনের নেচারটা, আপনি প্রশাসনের চরিত্র যদি আপনি না ধরতে পারেন, এই প্রশাসন আবার আপনাকে ধরবে। এই প্রশাসন ফেসিস্টেরও হচ্ছে সহযোগী ছিল। এটা তো বদলানোর দায়িত্ব ছিল এই সরকারের। এখন এই জায়গাটায় আসছি, দেখুন এই প্রশাসনের চরিত্রের মধ্যে কিন্তু দেখেন আপনার এই প্রশাসনটা শুধুমাত্র ক্ষমতামুখী। তো আমার গত 9 মাসের অভিজ্ঞতা, প্রশাসন হচ্ছে গণতন্ত্রকামী সরকারপন্থী। প্রশাসনের চরিত্র গণতন্ত্রকামী সরকারপন্থী। এটা হচ্ছে এখন সবাই দেখবেন প্রশাসনে সবাই বঞ্চিত ছিল 15 বছর, তাকে জোর করা হয়েছে, বাধ্য করা হয়েছে, তাকে কথা বলতে দেওয়া হয় নাই, এটা সেটা। এখন এই প্রশাসনটাই এখন আবার একটা ক্ষমতামুখী। তারা 5টা অফিস করে হচ্ছে প্রশাসনে, আবার হচ্ছে তারা পার্টি অফিসগুলোতে, কেউ হচ্ছে গুলশানে যায়, কেউ হচ্ছে আবার এনসিপি সেই জায়গা থেকে আমাদেরকেও যে কনভিন্স করার চেষ্টা করে না বিষয়টা। আমি এটাও বলবো না যে আমাদের সাথেও একটা ভালো সম্পর্ক রাখার যে চেষ্টা করছে না, বিষয়টি এমনও না। যেটা প্রশাসনের চরিত্র হওয়া উচিত না। আপা কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন, যেটা আসলে গণঅভ্যুত্থানের স্পিরিট। আমরা প্রশাসনকে বিএনপি পন্থী প্রশাসন চাই না, আমরা এনসিপি পন্থী প্রশাসন বলছি না। আমরা চাচ্ছি প্রশাসন হবে বাংলাদেশ পন্থী প্রশাসন হবে। সে যেই চাকরিতে আসার আগে যে যেই জব ওথ নিয়ে আসে, সে যে কমিটেড, এই আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সার্ভ করার যে কমিটমেন্ট, সে এটা নিয়ে আসবে। কিন্তু আনফর্চুনেটলি আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, সেই প্রশ্নের জায়গায় আসছে। দেখেন উনার অভিজ্ঞতা রয়েছে, উনি পার্লামেন্টে ছিলেন, উনার হচ্ছে এই ফেসিবাদ বিরোধী আওয়ামী লীগের সাথে উনার কনফ্রন্টেশন রয়েছে, দীর্ঘদিনের একটা হিস্ট্রি রয়েছে। যেই প্রশাসন এতদিন ধরে ফেসিজমকে পেলে পুষে তুষণের মধ্য দিয়ে এই বিরাট মহিরুহে আকারে হচ্ছে তুলে ধরেছে, ঠিক এই প্রশাসনটাকে সংস্কার না করে আপনি তাকে আবার একটা নির্বাচনের দায়িত্ব আবার দিয়ে দিচ্ছেন। আমরা এই সরকারকে আমরা হচ্ছে জবাবদিহিতার জায়গা আনতে চাই। এই সরকারটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক সরকার। আবার এই সরকার হচ্ছে এই ব্যুরোক্রেসির যে আমাদের কাছে মনে হচ্ছে এখন ব্যুরোক্রেসি ড্রিভেন গভর্নমেন্ট এই সরকার। আদারওয়াইজ এই সরকারের উচিত ছিল দ্রুততম সময়ের মধ্যে ফেসিস যতগুলো ডিসি ছিল, যারা হচ্ছে নির্বাচন করেছে তাদেরকে হচ্ছে অপসারণ করা, যারা হচ্ছে রিটার্নিং অফিসার গুলো ছিল নির্বাচনে তাদেরকে অপসারণ করা, বিভাগীয় কমিশনার গুলোকে অপসারণ করা, কিন্তু এই সরকার করে নাই। এই সরকার করে নাই। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর এখন দায়বদ্ধতা রয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা, আমরা যদি এই বাংলাদেশটাকে এটাকে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই, আমাদের এই দলের ঊর্ধ্বে উঠে আমাদের বাংলাদেশের জন্য আমাদের একটা জায়গায় পৌঁছাইতে হবে, যেটা
আমাদের এই ইনস্টিটিউশনটাকে আমাদের ডেভেলপ করবে, আমাদের এই ইনস্টিটিউশনটাকে বাংলাদেশপন্থী করবে, না, আমার এবং প্রশ্ন ছিল যে এমন একটা নির্বাচন দিতে পারবে, আমাদের এই জায়গায় আসছে, এমন একটা নির্বাচন দিতে পারবে যে নির্বাচনটা মাসেল ব্যাকড হবে না, যে নির্বাচনটা মানি ব্যাকড হবে না, যে নির্বাচনটা তার মানে সেটা এখনো এই পরিস্থিতিতে এখনো পৌঁছানো যায়নি, এই প্রশাসন দিয়ে নির্বাচন সম্ভব না মনে করছেন? আমরা এই সরকার এখনো পর্যন্ত করার সুযোগ ছিল, করতে পারে না। এখন এটার জন্য আমরা এটাও বলবো না যে একদম যতদিন না পর্যন্ত প্রশাসনের সংস্কার হয় আমরা ততদিন পর্যন্ত নির্বাচন চাই না, এই কথা আমরা বলছি না। এটা সরকারের হচ্ছে, এখানে সরকার ফেল করছে, সরকার যেহেতু করতে পারে নাই, সরকার ফেল করছে। এখন এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমাদের রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে ডিসিশনে আসতে হবে, রাজনৈতিক দলগুলোকে ডিসিশনে আসতে হবে। সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য গণতন্ত্রকে যদি আমরা হচ্ছে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই, এটা আমাদের পারস্পরিক কল্যাণের জন্য, এটা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্টেবল, দেখেন ইনস্টিটিউশন দুই ধরনের, একটা হচ্ছে ইনস্টিটিউশন অফ এক্সিকিউশন, ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটির যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমাদের, এবং সেটা বোধহয় নির্বাচনের পরেও হতে পারে না। এখন দেখেন আমাদের সবার চেষ্টা থাকা উচিত একটা এই প্রশাসনের মাথা থেকে ফ্যাসিজমের ভূতটাকে নামাই দিয়ে বাংলাদেশ পন্থী যেন একটা, এটা তারপরে কি, এটা আমাদের একটা তো নির্বাচনের আগে এটা আমাদের সবার টার্গেট হওয়া উচিত। আচ্ছা, আমাদের নির্বাচনের আগে কি এটা টার্গেট হওয়া উচিত না? এখন আমরা চলেন ডিসাইড করি যে আমরা নির্বাচনটা, প্রধান উপদেষ্টা একটা ডেট দিয়েছে, এটা পারবে কিনা, নির্বাচনের একটা ডেট দিয়েছে, এখন আমাদের সম্মিলিতভাবে এর আগে এই কাজটা যেন হয়ে যায়। আমরা যেন এর কারণে এই যে আমাদের একটা জুজু যে আমরা নির্বাচন পিছাইতে চাই, আমি আপনাকে নিশ্চিত করতে চাই, আমি এই গণঅভ্যুত্থানে ছিলাম হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপিতে আমি দায়িত্ব পালন করছি, আমি আপনাকে নিশ্চিত করছি এবং আপার এই বিষয়ের সাথে আমি শতভাগ ডিসএগ্রি করছি যে সরকারি দল, পদলি, পদবাণিজ্য সারা বাংলাদেশের কোনো জায়গায় আমি ওপেন বলছি, যেই ক্ষমতায় আসুক না কেন, রাষ্ট্রের সকল সংস্থা দিয়ে আপনারা তদন্ত করায় যদি দেখাইতে পারেন যে সেখানে কোনোভাবে আমাদের ইনভলভমেন্ট ছিল, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী আমরা হচ্ছে যে কোনো ধরনের শাস্তি মাথা বাইতে নিব, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, চলেন আমরা একসাথে কমিটমেন্ট করি যে আমরা কমিটমেন্ট করি নির্বাচনের যে ডেট দিয়েছে সরকার এবং সেখানে কিছু শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করার জন্য আমরা একসাথে কাজ করি, তাইলে তো আমাদের নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। আমরা একসাথে কাজ করি, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করি, তাইলে আমাদের জন্য নির্বাচনটা অ্যাকসেপ্টেড হোক। আপনার মন্তব্য শুনতে চাই, অনেকগুলো বিষয় এখানে এসেছে, আপনার মন্তব্য শুনি। হ্যাঁ, ওই প্রসঙ্গটা ওঠেনি ভাইয়া, ওই ট্র্যাডিশনাল বক্তৃতা দিতে দিতে বলে ফেলেছো, তুমি তদবির বাণিজ্য করো কি তোমার দল করে, এই প্রসঙ্গে আমরা দুজন কেউ আলোচনাই করিনি। না পারসেপশন বলেছেন, আমি আলোচনা করিনি, ঠিক আছে, আলোচনা যেহেতু আমি করিনি, এটা মিডিয়া একটা প্রসঙ্গ আসেনি, আমি এখানে খামাখায় সময় নষ্ট করে এই ব্যাপারে লাভ নেই। দেখেন, এখানে সংস্কারটা সবার আগে দরকার। আমি বাংলাদেশের কোন প্রশাসনকে দলবাজি করতে দিতে চাই না, এর জন্য সংস্কার যথোপযুক্ত কঠোর আইন থাকতে হবে। দলবাজি করতে গেলে তাদের সম্পত্তি পর্যন্ত হচ্ছে বাজেয়াপ্ত হবে রাষ্ট্রীয়ভাবে, এরকম আইন হওয়া উচিত। ওই প্রয়োজনে জনতার মঞ্চ করলাম আমি, আর অপ্রয়োজনে জনতার যখন দরকার মঞ্চ নাই, একাত্মতাও নাই, এই ধরনের আমলাতান্ত্রিক দৌরাত্ম্য এবং রক্তচক্ষু আমি দেখতে চাই না ব্যক্তিগতভাবে, প্রথমত। দ্বিতীয়ত, ইসলাম একটা সার্বজনীন ধর্ম। ইসলামকে নিয়ে এই যে জামাতে ইসলাম ইউজ করছে, যে জান্নাতে টিকিট বিক্রি করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে, এবং মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে তাদের ওয়াজের নাম করে রাজনৈতিক সভার বক্তৃতা দিচ্ছে। এখানে অপব্যবহার করতে গেলে, মানে জামাত নিয়ে কথা বলতে গেলে হয়তো আপনার আরো অনেক সময় লাগবে। বিচারপতি আজকে সে কারো গ্রেফতার হয় নাই, প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা 1 নম্বর 2 নম্বর, তো বিচারপতি খায়রুল হকের আসামি হওয়ার কথা, বিচারপতি ওবায়দুল হাসানের আসামি হওয়ার কথা। এমন কোন ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে যে একটা তৃণমূলের সদস্য থেকে শুরু করে অফিসের সর্বোচ্চ ব্যক্তি, বিচারপতি, আইজি থেকে শুরু করে হাসিনা সব একসাথে পলাতক? শেখ হাসিনা পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই ধরনের দৃষ্টান্ত নাই। অতএব এর মহত্ব, এর গুরু গম্ভীর্যতা কোনোভাবে সিলি ম্যাটার নিয়ে বিতর্ক করে হাসান আব্দুল্লাহ এমপি না হতে পারুক, পজিটিভ কাজের প্রেসার গ্রুপ হিসেবে থেকে কিন্তু যতটা নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, জনগণের অন্তরস্থল থেকে যেতে পারবে, এমপি হওয়াটা করতে যে একে ওকে বিরোধিতা, বিএনপির ঘাড়ে দোষারোপ চলে যাচ্ছে, দোষ পড়ে দিচ্ছে, একটা ব্যক্তিকে টাচ করতে যে ঘাড়ে আমাদের চাপাই দিচ্ছে একটা কালিমা,
এইরকম চর্চাগুলো আমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু আমার সবাইকে ছেড়ে মনে দিতে হয় যে নতুন দল হিসেবে এখানে তো তরুণরা নতুন দল করেছে, তাদের ভুল হতেই পারে, আমি বলছি না যে ভুল হয়েছে। তরুণদের সবার মাথা অন্য জায়গায় আছে, মাথা অন্য জায়গায়, মুখে বেরোচ্ছে অন্যজন। এখন কিরকম তার বক্তব্যটা হয়তো ভিন্ন হতে পারে, আমার বক্তব্যটা ভিন্ন হতে পারে। এদের মাথা নাই আপনি মনে করেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে, সুশীল সমাজের সদস্য থেকে শুরু করে, এনজিওর প্রধান থেকে শুরু করে, তাদের তো একটা আপনি হিসাব করে দেখেন 11-তে যে মাইনাস প্রক্রিয়া, এনসিপি কি এই কথাটা আমরা অনেক শুনি, এনসিপি কি অন্য কারো দ্বারা থেকে শুরু করে অদ্যাবধি মাথা তো অবশ্যই অন্য জায়গায় আছে। এখন মাথা অন্য জায়গায় থাকলেও মুখ দিয়ে বললো। আমি দেশপ্রেম নিয়ে কথা বললাম, আন্দোলন নিয়ে কথা বললাম, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললাম, এখানে আমাদের বলিষ্ঠতা, দেশপ্রেম প্রকাশ করলাম। সবাই তো একরকম। হাসনাত আজকে যেটা বলেছে আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ বলে আমি মনে করি। হাসনাত বলেছে আসুন একসাথে কাজ করি। না, এখানে একটা বিষয় আমি যে দেখেন, আমরা এটা যদি এভাবে একটা ন্যারেটিভ দ্বারা করানো হয় যে মাথা এক জায়গায়, মুখ আরেক জায়গায়, মাথা তো অবশ্যই অন্য জায়গায় আছে। না, তাছাড়া আন্দোলনে কি ছিল ডক্টর ইউনূস? না, সাফারার তো অনেকেই সাফারার। আমি শেষ করি, ডক্টর ইউনূস আসলো কি? আচ্ছা, একটু শুনে নে। আমাদের মাথা যে জায়গায়, মুখ সেই জায়গায়। মাথা থেকে এখানে সেলফ ড্রিভেন একটা পার্টি, সেলফ ড্রিভেন, এবং এটা যদি কোনো ধরনের ওই যে মাথা পিছনে ব্যাকডোর অ্যাক্টিভিটি, কোনো ব্যাকডোর অ্যাক্টিভিটি থাকে, হ্যাঁ, বুদ্ধি পরামর্শ না। এখানে একটা জিনিস দেখেন আপনারা, আমরা কন্নোটেটিভ মিনিংটাকে নিতে হবে। মাথা এক জায়গায়, মুখ আরেক জায়গায়, এটা দিয়ে বুঝাইতেছে যে আমরা হচ্ছে এখানে কোনো ইনভেস্টেড কোনো গ্রুপ, ভেস্টেড কোনো গ্রুপ রয়েছে, ফ্রিঞ্জ এলিমেন্টস রয়েছে, তাদের দ্বারা আমরা পরিচালিত। আমরা এটা আপনাকে নিশ্চিত করতে চাই। এবং বাংলাদেশে তো আমরা হচ্ছে যদি আমরাও থাকবো, ওনারাও থাকবে, আমরা তো সবাই একসাথে বাংলাদেশে থাকবো। হিস্ট্রি সেটাকে হচ্ছে ডিফাইন করবে যে আসলে মাথা এবং মুখ আলাদা কিনা। মাথা এবং মুখ যদি আলাদা জায়গায় হইতো, তাইলে হচ্ছে গণ অভ্যুত্থান সফল হইতো না, তাইলে হচ্ছে গুলির সামনে আমরা দাঁড়াইতে পারতাম না, তাইলে হচ্ছে হাসিনার সাথে আমরা কখনো হচ্ছে এভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না। যারাদের হচ্ছে মাথা এক জায়গায় ছিল, মুখ আরেক জায়গায় ছিল, তারা হচ্ছে এই আন্দোলনগুলো সফল করতে পারেনি। এখন যখনই মাথা এবং মুখ এক জায়গায় হয়েছে, তখনই দিন শেষ হচ্ছে, আন্দোলন সফল হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত।